আমি তোমাকে বোধহয় কোনোদিনই বলে বোঝাতে পারবো না যে সবকিছু আমার কন্ট্রোলের মধ্যে ছিল না, হাতের বাইরে চলে গেছিল। আমার ইচ্ছের বিরুদ্ধে অনেক কিছু হয়েছে। কেন আমাকে শুধু শুধু কৈফিয়ত দিচ্ছ তুমি? আমি কি তোমার কাছে কৈফিয়ত চেয়েছি? তোমার সাথে আর একদিনের একটা অফিসিয়াল কাজ বাকি আছে আমার। আমাদের দুজনকে একসাথে যেতে হবে সার্টিফিকেটটা নিতে, কারণ দুজনকে তো সই করতে হবে। আশা করি আমাদের কথা শেষ, আর কিছু বলার নেই। আমি যাই তাহলে। শ্রীময়ী, আমি জানি তুমি আমায় ক্ষমা করতে পারবে না। আমি ক্ষমা করার মতন কোনো কাজ করিনি, কিন্তু একটা কথা বলি, সেদিন যে আশীর্বাদের আয়োজন করা হয়েছিল তাতে আমার কিন্তু কোনো হাত ছিল না। যা করার মা করেছে। থাকাই তো উচিত ছিল। একটা মেয়েকে বাড়িতে এনে রেখেছো, কিভাবে রাখবে? তাকে কি রক্ষিতা সাজিয়ে রাখবে নাকি? শ্রীময়ী, তাছাড়া সম্বিত বাবু সেদিন কি বললেন ভুলে গেছো? মানে লোকে তো তোমাকেও বলতে পারে, মানে উল্টোটাও বলতে পারে। সেটাই বা লোককে বলার সুযোগ দেবে কেন বলো তো? আর সব থেকে বড় কথা হলো, তোমাদের তো বিয়েটা করাই উচিত। আমি সম্বিত বাবুকে বলেছি জুনকে যাতে তাড়াতাড়ি ডিভোর্সটা দিয়ে দেয়। শ্রীময়ী, এটার কোনো প্রয়োজন ছিল না। তার মানে শুধু ফুর্তি করবে, বিয়ে করবে না? ভুলটা কি বলেছি বলো তো? একটা মেয়ের তো একটা পরিচয় থাকা উচিত। তাছাড়া তার একটা বাচ্চা আছে। মেয়েটার সাথে শুধু ফুর্তি করবে, তার ভবিষ্যৎ তৈরি করবে না? আমি ওসবের মতো যেতে চাইছি না। ও তাই নাকি? তো সেটা জানিয়েছো তোমার ওই জুন গুহকে? আমাদের কিন্তু কোনো বিয়ের কথা হয়নি, কারণ ও এখনো বিবাহিত। আমি ওকে বিয়ে করতে পারি না অফিসিয়ালি। কিন্তু লোক ডেকে আশীর্বাদটা করতে পারো। আমি কিছু করিনি। যা করার মা করতে চেয়েছে, মা করেছে। আহারে, একেবারে মাতৃভক্ত খোকা। তুমি কিচ্ছু করনি, তুমি শুধু ওই কেটারের কাছ থেকে খাবারটুকুনি গিয়ে নিয়ে এসছো। এই যা। সেটা প্রেসারে। মা যদি এখন পাড়া শুদ্ধ লোককে ডেকে এনে খাওয়াতে চায়, যদি মা আশীর্বাদ করতে চায়, আমি কি করতে পারি? আমি ওখানে থাকতে চাইনি শ্রীময়ী। আমাকে জোর করা হয়েছিল, আর সেটা মেইনলি করেছিল উপল। ঠিকই তো করেছে, এটাই তো করা উচিত। তুমি বারবার এক একটা মেয়েকে অসম্মান করবে আর তারা তোমাকে ছেড়ে দেবে, এটা কি হয় নাকি? হয় না তো। আমি সব মেয়েকে অসম্মান করি, এক্সপ্লয়েট করি? সন্দেহ আছে নাকি? অবশ্য মেয়েদের সম্মান করা কাকে বলে সেটা বোধহয় তুমি জানোই না। তাই তোমাকে এই কথাগুলো বলে কোনো লাভ নেই। দিস উইল টেক টাইম দিঠি। এক্ষুনি বললে তো আর এক্ষুনি হবে না। আর আমি তো অনেক স্বপ্ন নিয়ে ডিপার্টমেন্টটা শুরু করেছিলাম। এটা একটা অ্যাভিনিউয়ের মতো। এখান থেকে ইন্টারেস্ট গ্রো করলে ছেলেমেয়েরা ভবিষ্যতে হোটেল ম্যানেজমেন্টের মতো অনেক ভালো কোর্স করতে পারবে। আপনি চাইলে পারবেন ম্যাম। প্লিজ একবার চেষ্টা করে দেখুন প্লিজ। আমি হয়তো আপনার কাছে অন্যায় আবদার করছি, কিন্তু না না, কোনো অন্যায় আবদার তুমি করনি। আমাদের স্কুলে এই ডিপার্টমেন্টটা চালু হলে তো ভালোই হয়। ইনিশিয়ালি সব ক্লাসে সার্কুলার দিয়ে দেখি কজন ইন্টারেস্টেড হয়, কীরকম রেসপন্স হয়, তারপর তোমার মার কথা ভাববো। ব্যাস ম্যাম, এইটুকু করলেই হবে, আর কিছু চাই না। শোনো দিঠি, তোমাকে একটা কথা বলি। এই যে তুমি মানুষ হয়ে জন্মেছো না, এর পেছনে আর একজন মানুষের যে কতটা কষ্ট, কতটা স্যাক্রিফাইস আছে, সেটা তুমি নিজে যতদিন না মা হচ্ছ বুঝতে পারবে না। মা তো একটা বাচ্চাকে শরীরের মধ্যে ধারণ করেন, তারপর সে যখন পৃথিবীর আলো দেখে, মায়ের সে যে কি যন্ত্রণা, কি কষ্ট, সেটা সবাই ফিল করতে পারবে না। পৃথিবীতে সব ঋণ যদি শোধ করা যায়, এই ঋণটা কিন্তু কোনো দিনও শোধ করা যায় না। মায়ের সব অপরাধী ক্ষমা করে দেওয়া যায়, শুধু তিনি মা বলে জন্ম দিয়েছেন বলে, তা সে যত বড় অপরাধী হোক না কেন। আর আর মানে ওই তোমার যে আন্টি বলছো, তাকে তোমাদের বাড়িতেই বা থাকতে হচ্ছে কেন? এর মধ্যে অনেক ব্যাপার আছে ম্যাম। আপনি তো আমাদের ফ্যামিলির সব কথা জানেন না। হ্যাঁ, সেটা তো বুঝতেই পারছি।
আর এটা তোমার মায়ের জন্য একটা সাংঘাতিক মানসিক চাপ। হ্যাঁ ম্যাম, আর আমি এই জন্যই চাইছি যে মা একটু নিজেকে সময় দিক, মা ওই বাড়িটা থেকে বেরিয়ে আসুক। আর একটা কথা আপনাকে একটু রাখতে হবে ম্যাম। কি কথা? আমি যে মায়ের জন্য আপনার কাছে বলতে এসেছি, এটা যেন মা কখনো না জানতে পারে। কেন? এটা জানলে তোমার মার তোমার জন্য অহংকার হবে। না ম্যাম, আমি চাই না যে মা এই কথাটা জানতে পারুক। আপনি কিছু হলে নিজে থেকেই মাকে বলবেন। আমি চাই না যে আমার নামটা কখনো আসুক। কেন চাইছো বলো তো তুমি এটা? ম্যাম প্লিজ, আপনি প্লিজ আমার কথাটা রাখুন। আচ্ছা ঠিক আছে, তোমার নাম জানাটা তো বড় কথা নয়, তোমার মা যাতে একটা অন্য জীবন পান সেটাই বড় কথা। আমি দেখি বোর্ড মেম্বারদের থেকে যদি স্যাংশন করাতে পারি তাহলে তোমার মা হয়তো একটা স্কেল পেয়ে যেতে পারেন। তবে এক্ষুনি কিছু হবে না, সময় লাগবে। এখন তোমার মাকে খুব বেশি দিতে পারবো না কিছু, চেষ্টা করব যাতে তার মোটামুটি চলে যায় এমন একটা ব্যবস্থা করতে, কেমন? আর তুমি যখন সিরিয়াসলি ব্যাপারটা দেখছো, আমার কাছে ওপেন আপ করলে, সবটা বললে, তখন আমিও দেখছি যত তাড়াতাড়ি সম্ভব ক্লাসটা যাতে চালু করতে পারি। ওকে, থ্যাংক ইউ ম্যাম, আমি আসছি। দেখো, যেহেতু তুমি আমার 3 ছেলে মেয়ের বাবা, আমি আমার ছেলে মেয়েদের স্বার্থে এই কথাটা তোমাকে বলছি। তোমার কিন্তু সত্যি ওই জুনকে বিয়ে করা উচিত। মানে আমার ছেলে মেয়েদের কাছে এটা খুব এম্বারেসিং, জানো তো, যে তাদের বাবার ডিভোর্স হয়ে গেছে আর সে একটা মহিলার সঙ্গে থাকে, এটা বলা ওদের কাছে খুব লজ্জাজনক। তার থেকে বরং ওরা যদি এটা বলে যে হ্যাঁ আমার বাবার ডিভোর্স হয়ে গেছে, আমার বাবা আরেকটা বিয়ে করেছে, সেটা বরং ওদের কাছে অনেক সহজ। শ্রীময়ী, আমি ভালো নেই। আমি জানি না আমি তোমাকে কেন কথাটা বললাম। আমি জেনারেলি আমার মনের কথা কারোর সঙ্গে শেয়ার করি না, তোমার কাছে বলে ফেললাম। যদিও তুমি বললে যে তুমি আমাকে তোমার যোগ্য মনে করো না, স্টিল অবশ্যই তুমি আমার যোগ্য নয়। আমি না সত্যিই ভাবতে পারি না, জানো তো, তোমার মতন একটা ছেলেকে বিয়ে করে আমি আমার জীবনের 25টা বছর কাটিয়ে ফেললাম। কেন কাটালাম না সেটাই বুঝতে পারছি না। আমার কিন্তু অনেক আগেই বেরিয়ে যাওয়া উচিত ছিল। মানে তুমি আমাকে কবে ছেড়ে চলে যাবে সেই জন্য আমি কেন অপেক্ষা করলাম? আর কেন আমি আমার জীবনের সব থেকে দামি সময়টা তোমাদের ওই রান্নাঘরে কাটিয়ে দিলাম? এই কথাগুলো ভেবে আমার মাঝে মাঝে এত রাগ হয়, নিজের ওপর এত ঘৃণা হয় না, তোমাকে আমি কি বলবো। আমি খুব চেষ্টা করছি, জানো তো, আমার জীবনের এই অধ্যায়টা, এই 25টা বছর একেবারে ভুলে যেতে। সেদিন যখন জুনের সঙ্গে তোমার আশীর্বাদ পর্বটা চলছিল না, আমার কিন্তু ওটা থেকে একটুও খারাপ লাগছিল না, জানো তো। আমার মনে হচ্ছিল ঠিকই তো আছে, এই এর যোগ্য, একদম ঠিক হচ্ছে। আরো মনে হচ্ছিল আমি না সত্যি বেঁচে গেছি। তোমার মতন একটা লোককে স্বামী বলার যন্ত্রণা থেকে আমি মুক্তি পেয়েছি। এই কয়েকটা মাসে তুমি কত বদলে গেছো শ্রীময়ী। ভাগ্যিস। তবে এর জন্য আমি তোমার কাছে মন প্রাণ থেকে কৃতজ্ঞ। তুমি যদি আমাকে ছেড়ে না যেতে, আমি কিন্তু এভাবে বদলাতে পারতাম না। আমাকে তুমি যত খারাপই ভাবো না কেন, তুমি হয়তো জানো না আমি কি কি জানি না আমি এখনো শ্রীময়ী, কেউ যদি তোমার ব্যাপারে কোনো খারাপ কিছু বলে আমি 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 নিতে পারি না, আমি এখনো নিতে পারি না। আমার মধ্যে অশান্তি হয়, আমি ঝগড়া করে ফেলি। আমি তাই নাকি? সেই জন্য বোধহয় আমার নিজেকে একেবারে ধন্য মনে করা উচিত, তাই না? আসলে আর কাউকে তো পাবে না যে সারা জীবন এইভাবে তোমাদের জন্য নিঃস্বার্থভাবে করে যাবে, যাকে সারা জীবন এইভাবে এক্সপ্লয়েট করতে পারবে। তুমি যা বলেছো ঠিক বলেছো। স্টিল
কিন্তু একটা কথা কি জানো, দিঠির সঙ্গে তোমার সম্পর্কটা যে ঠিক হয়ে গেছে, ভালো হয়েছে। আমি সত্যি মন থেকে চেষ্টা করেছিলাম। ওই সম্পর্কটা একদিন না একদিন ঠিক হবারই ছিল, তবে তোমার আমার সম্পর্কটা কোনোদিনই ঠিক হবে না। সে যতই তুমি গাড়ি দাঁড় করিয়ে আমাকে লিফট দেওয়ার কথা বলো, আর যতই বলো যে আমার সম্পর্কে তোমার সামনে কেউ কোনো কথা বললে তোমার রাগ হয়, তুমি নিতে পারো না, তুমি আমাকে রেসপেক্ট করো, যাই বলো না কেন, তুমি যতই এসব কথা বলো না কেন, এটা সত্যি যে তোমার আমার সম্পর্ক আর কোনোদিন ঠিক হবে না। হ্যালো, আমি আপনার মেয়ের স্কুলের প্রিন্সিপাল কথা বলছি। আমি আবার ওই ক্লাসটা চালু করতে চাই। আপনাকে আমরা 1 বছরের জন্য কন্ট্রাকচুয়াল পোস্টে নিতে চাই। বাবা আমি একটা চাকরি পেয়েছি বাবা। হ্যাঁ, উনি নিজের থেকেই বললেন 10,000 টাকা দেবেন। কে 10,000 টাকা দেবে তোমার?